ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সৈয়দ মুস্তাফা আলীর লেখা পঞ্চতন্ত্র গদ্যের অন্তর্গত আড্ডা নামক গদ্যটি পড়ছিলাম। আগের দিনের ক্লাসে আমরা দেখলাম লেখক যখন নিজের জন্মভূমি ছেড়ে কায়রো অঞ্চলে, কায়রো প্রদেশে থাকছেন, তখন তার যে বাড়ির গায়ে লাগা যে নীলনদের ক্যাফে, সেই ক্যাফেতে গিয়ে সে যখন সকাল এবং সন্ধ্যেবেলায় চা খাচ্ছিলেন এবং সেই সূত্র ধরেই তার সঙ্গে পরিচয় হয় তার একেবারে সামনের টেবিলে বসে থাকা কয়েকজন আড্ডাবাজের সঙ্গে। এবং সেখান থেকে রমজান বের যে বলেন যে তার যে মামা, সেই সৈয়দ মুস্তাফা আলী বা লেখকের কাছে যিনি যোগী দাদা মামা বলে পরিচিত, সেই মামা যখন বলেছেন যে হজ করতে এসে তার ভারতীয়র সঙ্গে দেখা হয়েছে এবং ভারতীয়র সঙ্গে তার কথা আলাপচারিতা হয়েছে এবং সেই প্রসঙ্গ ধরে তারা যে কতটা চা খেতে ভালোবাসে, চায়ের দোকানে যাদের আড্ডা শেষই হয় না দিনরাত, সেই সমস্ত প্রসঙ্গ যখন বলেছেন এবং কায়রো প্রদেশে গিয়ে তাকে যখন বলা হয়েছে, তার সেই লেখককে যখন বলা হয়েছে তার জন্মভূমি সম্বন্ধে, তখন যেন গর্বে লেখকের যেন মনটা ভরে গেছিল এবং সে গর্ববোধ বা তিনি সেই লেখক গর্ববোধ করার সূত্রে আমরা দেখতে পাই যে রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং আর দেখতে পাওয়া যায় যে নজরুল ইসলামের প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে। তাদের যে কথোপকথন, তারা যে জন্মভূমিতে জন্মগ্রহণ করে জন্মভূমিকে কতটা পবিত্র করে দিয়েছে, সেই যে বা তাদের অবদান শিক্ষা সংস্কৃতিতে তাদের যে অবদান, সেই সমস্ত কিছু যেন গর্ব অনুভব করার মতো, সেই গর্ব অনুভব করতে দেখতে পাওয়া গেছে এই আড্ডা নামক যে গদ্যে। সেখানে লেখক মনে করছেন যে তার জন্মভূমি কতটা পবিত্র, সেই জন্য তিনি তার বাইরে এসেও তার জন্মভূমির কিন্তু কথা শুনতে পাচ্ছেন এবং সেই সূত্র ধরে তিনি যেন গর্ববোধ করছেন। এরপর আমরা দেখতে পেলাম যে তিনি যখন নতুন মেম্বার হিসাবে, তখন যে মার্কেজ, সেই মার্কেজ দেখা যায় যে খবরের কাগজ থেকে নিজের রাশভারী যে অস্তিত্ব সেটা বেরিয়ে এসে সেখান থেকে যে সামনের কাউন্টারে যে ছেলেটি ছিল বা ছোকরাটি ছিল তাকে বলেছে যে একটা শ্যাম্পেন দিতে, কারণ নতুন অতিথি বা নতুন মেম্বার এলে তারা সেইভাবেই উদযাপন করে এবং বাঁ হাত দিয়ে সেই শ্যাম্পেনের বোতল এবং ডান হাত দিয়ে সেই শ্যাম্পেনের বোতলের যে ফোয়ারা, সেটা তিনি যেন অভিনয় করে দেখিয়েছেন। এবং তারপর আমরা দেখতে পেয়েছি সেই যে আড্ডা নামক গদ্যে যে ভুবন বিখ্যাত সেই সিগারেট, ইজি পোর্শিয়ানের যে সিগারেট, সেই সিগারেটের কথা যেন বলেছেন এবং তামাক যে 3টে জায়গায় বিখ্যাত সেই সমস্ত প্রসঙ্গ এসেছে। তার সঙ্গে যে প্রসঙ্গগুলো এসেছিল সেই প্রসঙ্গগুলির মধ্যে রয়েছে শ্রীহট্ট, চট্টগ্রাম, কলকাতার, পশ্চিমবঙ্গের কলকাতার কিছু অংশ, সেই সমস্ত কিছু আমরা দেখতে পেয়েছি এই আড্ডা নামক প্রবন্ধের আগের দিনের ক্লাসে। তো চলো আজকে আমরা আড্ডা থেকে আরো একটি নতুন ক্লাস করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, তো আগের দিনের ক্লাসে আমরা দেখতে পেলাম যে সিগারেটের জন্য ভালো যে 3টে দেশে তামাক পাওয়া যায়, সেই আমেরিকা, গ্রিসের যে মেসোডোট অঞ্চল এবং রুশো, এবং সেখান থেকে সেই যে বিখ্যাত বা ভুবন বিখ্যাত যে সিগারেট, ইজি পোর্শিয়ানের যে সিগারেট, সেই সিগারেটের কথা কিন্তু আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম। এরপর দেখো কি বলছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন চায়ের টিন যদি রান্নাঘরে ভালো করে বন্ধ না রাখা হয় তবে ফোড়নের ঝাঁঝে চা বরবাদ হয়ে যায়। দেখো কি বলছে, লেখক বলছেন যে নিশ্চয়ই লক্ষ্য করবেন যে চায়ের যে টিন, সেই টিন যদি রান্নাঘরে ভালো করে বন্ধ করে না রাখা হয় তাহলে চায়ের গন্ধ সেখানে আর দেখতে পাওয়া যায় না, তবে ফোড়নের যে ঝাঁঝ সেটা যেন
চায়ের যে চাকে একদম বরবাদ করে দেয়, মানে চায়ের যে ফ্লেভার, সেই চায়ের ফ্লেভারটাকে যেন কোথাও গিয়ে নষ্ট করে দেয়, সেটাই বলেছেন। আর অর্থাৎ আর কিছু হোক না হোক, আর কিছু না হোক, খুশবাইটি আতুর ঘরে নুন খাওয়ানোর বাচ্চার মতো প্রাণত্যাগ করে। আর কি বলছে, তাই আর কিছু হোক না হোক, খুশবাইটি কি করে, আতুর ঘরে নুন খাওয়ানো বাচ্চার মতো। দেখো একটা উপমা দিয়েছে একটা বাচ্চাকে, এটা একটা সাধারণ উদাহরণ বা একদম সত্য ঘটনা, যে একটা বাচ্চাকে যদি আতুর ঘরে যদি নুন খাওয়ানো হয় তাহলে সে মারা যায়। তো সেই প্রসঙ্গটাই যেন এখানে কবি বলেছেন, যে খুশবাইটিও তাই। আর যাই হোক, খুশবাইটিও সেই আতুর ঘরের বাচ্চাটির প্রাণত্যাগের মতোই। সেই প্রসঙ্গটা সৈয়দ মুস্তাফা আলী তার লেখনীর মাধ্যমে আড্ডা নামক গদ্যতে আমাদেরকে জানিয়েছেন। মাল জাহাজ লাদাই করা যে আফিসের কর্ম, তিনিও বিলক্ষণ জানেন। মাল জাহাজ মানে যে জাহাজে করে মাল বোঝাই করে নিয়ে যাওয়া হয়, সেই মাল জাহাজ লাদাই করা যে অফিসের কর্ম, যে অফিস সেই কাজটা করে, তার তো কর্ম সেটি। তিনিও বিলক্ষণ জানেন যে জাহাজে কাঁচা তামাক লাদাই করা হয়েছে, এবং তিনিও কি করছেন, যে যখন তিনি জিনিসপত্র উঠাচ্ছেন তখন তিনিও লক্ষ্য করে দেখছেন, যে বা বিলক্ষণ করে দেখছেন যে জাহাজে কাঁচা যে তামাক, সেই তামাক যেন নিয়ে যাওয়া হচ্ছে, তাতে করে গন্ধওয়ালা অন্য কোনো মাল নেওয়া হয় না। তাতে করে কি হবে, তামাকের গন্ধটা যাতে নষ্ট না হয়ে যায় এবং অন্যান্য গন্ধতেও যেন তামাকের গন্ধটা না ছড়িয়ে যায়, তাই জাহাজ ভর্তি যে মাল, যে জাহাজে করে মাল নিয়ে যাওয়া হয়, সেই জাহাজে করে কি করা হয়, অন্য কোনো সুগন্ধি অন্য কোনো মাল নিয়ে যাওয়া হয় না, পাছে তামাকের গন্ধ এবং কিঞ্চিৎ স্বাদও নষ্ট হয়ে যায়। পাছে মানে কোন ভয়ে নিয়ে যাওয়া হয় না, যে যদি তামাকের গন্ধটা নষ্ট হয়ে যায়, বা বলা ভালো যে তামাকের যে টেস্ট, সেই টেস্ট বা স্বাদ সেটা যদি নষ্ট হয়ে যায়, সেই ভয়ে যেন সেই মাল ভর্তি জাহাজে অন্য কোনো যদি তামাক নিয়ে যাওয়া হয় তাহলে অন্য কোনো দ্রব্য সেখানে বহন করা হয় না, সেটাই যেন লেখক বলেছেন বা জানিয়েছেন আমাদের। তাই তামাকের স্বাদ নষ্ট না করে সিগারেটকে খুশবায়ে মোড়া অতীব কঠিন কর্ম। বলছে দেখো, তো তামাককে নষ্ট না করে, তামাকের যে স্বাদ সেটাকে নষ্ট না করে সিগারেটকে খুশবায়ে মজানো যে অতীব কঠিন একটা ধর্ম, সেটাই কঠিন একটি কর্ম, সেটাই যেন বলেছেন। দেখো এই তামাকের প্রসঙ্গটা কেন আসছে, যখন আমরা দেখতে পেলাম যে শ্যাম্পেনের কথা বলছে মার্কেস, তখন দেখতে পাওয়া যায় যে সেই ছোকরাকে বলা হচ্ছে যে নেশার আরো কিছু দ্রব্য, যেমন আফিম থেকে শুরু করে, হিরোইন থেকে শুরু করে এরকম নেশা টাইপের যে দ্রব্যগুলি, সেগুলোর প্রসঙ্গ এসেছিল, আগের দিনের ক্লাসে আমরা পড়েছিলাম। কিন্তু আমরা দেখতে পেলাম তারপরেই একজন বলছে সেই ছোকরাকে যে তামাক সাজে আনার কথা। এবার এই জন্মভূমি থেকে বেশ খানিকটা দূরে গিয়ে তামাকের প্রসঙ্গ যখন লেখক শুনেছেন, তখন যেন উনি বলেছেন যে এটা স্বপ্ন না মতিভ্রম, কোনটা। প্রথমে তো তিনি বুঝতেই চাননি বা বুঝতেই পারেননি যে সেই প্রদেশেও বা সেই কায়রো অঞ্চলে বা কায়রো প্রদেশেও তামাক পাওয়া যায় সেটা। এবং তিনি যখন দেখছেন যে সাজিয়ে নিয়ে আসছেন, তখন দেখছেন যে আমাদের যে তামাক সাজানোর যে একটা নল থাকে, একটা সুন্দর একটা সাজানো ভাব থাকে, কিন্তু সেই দেশে যেন ভোঁতা জরির কাজের মতো, এবং সেখানে পাইপ বলে কিছু থাকে না, বা নল বলে কিছু থাকে না। যেমন আমাদের এখানে বা আমাদের ভারতবর্ষে কি হয়, যে তামাক সেজে যখন আনা হয় তখন তার সাথে একটা যেন পাইপ থাকে,
সেরকম কিন্তু কোনো পাইপ দেখতে পাননি লেখক। সেই পার্থক্যটা আমাদের দিয়েছিলেন এবং সেই সূত্র ধরেই তামাকের প্রসঙ্গ আনতে গিয়ে বলছেন যে সেই তামাক যদি তামাককে কিসের সঙ্গে দেখো তুলনা করেছে, বলছে রান্নাঘরে যদি চা রাখা হয় তাহলে কি করা হয়, চায়ের যদি পাত্রটা সেটা যদি কি করে রাখা হয়, আলগা করে রাখা হয় বা খুব টাইট করে না রাখা হয় তাহলে চায়ের গন্ধটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং সেখানে ঝাঁঝালো কোনো যদি কি থাকে না ফোড়ন থাকে তাহলে সেই গন্ধটা যেন চায়ের গন্ধটাকে একদম বরবাদ করে দেয়। সেরকমই আবার বলেছে যদি মাল বোঝাই করা কোনো পণ্যদ্রব্যের যদি জাহাজ যায় এবং কি করে না এবং যে অফিসার বা যে অফিসার কাজ করছেন তিনি যদি বুঝতে পারেন যে সেই মাল বোঝাই করা জাহাজে তামাক রয়েছে তাহলে তিনি কি করেন, তিনি অন্য কোনো সুগন্ধি জাতীয় কোনো দ্রব্য সেই জাহাজে তুলতে দেন না, পাছে তামাকের স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হতে সেই ভয়। তো সেখানে থেকে আমরা দেখতে পেলাম যে তামাকের প্রসঙ্গ এবং তামাকের সঙ্গে আরও একটি প্রসঙ্গ এসেছে যে আতুর ঘরে যদি একটি শিশুকে লবণ খাওয়ানো হয় তাহলে তার যে প্রাণ ত্যাগ হয়ে যায় সেই প্রসঙ্গ যেন এখানে এসেছে। এরপর দেখো কি বলছে, এরপর বলছে তাই তামাকের স্বাদ নষ্ট না করে সিগারেটকে খুশ বায়ে মজানো অতীব কঠিন ধর্ম। সিগারেটে এক ফোঁটা ইউক্যালিপটাস তেল ঢেলে সেই সিগারেট ফুঁকে দেখুন, এক ফোঁটা তেল আস্ত সিগারেটকে একদম বরবাদ করে দিয়েছে। দেখো বলছে এক ফোঁটা যদি ইউক্যালিপটাস তেল যদি সেই সিগারেটের মধ্যে যদি ঢালা হয় তাহলে সেই তেলটা কি করবে, সেই সিগারেটটাকে কোথাও গিয়ে যেন নষ্ট করে দেবে, সেই কথাটাই বলছে। এবং 5 বছরের বাচ্চাও তখন সেই সিগারেট না কেশে অনায়াসে ভসভস করে ফুঁকে যেতে পারে। বলছে দেখো কি হয়, একটা বাচ্চা যার বয়স 5 বছর সে তো একেবারেই ছোট, সে কখনোই কিন্তু সিগারেট খেতে পারবে না। কিন্তু বলছে যদি সেই তেলটা, সে ইউক্যালিপটাসের যে তেল সেটা যদি সিগারেটে দেওয়া হয় তাহলে কি করবে, সেই 5 বছরের বাচ্চাটাও তখন কি করবে, না কেশে না কোনো কষ্ট হয়ে অনায়াসে ভসভস করে ফুঁকে যেতে পারে। অর্থাৎ অনায়াসেই যেন সে সিগারেট খেয়ে ফেলতে পারবে। বস্তুত বড্ড বেশি ভেজা সর্দি হলে অনেকেই এই পদ্ধতি ইউক্যালিপটাস সেবন করে থাকেন। তারা সিগারেট সহ্য করতে পারেন না তারাও পর্যন্ত, বলছে যারা সিগারেট খান না, যারা সিগারেট সহ্যই করতে পারেন না তারাও যেন ইউক্যালিপটাসের যে তেল সেটা সেবন করেন যদি বড্ড বেশি যদি সর্দি থাকে তবে। বরঞ্চ এমন গুণী আছে, এরপর দেখো কি বলছে, বরঞ্চ এমন গুণী আছে যিনি অ্যাটম বমের মাল মশলা মেশানো হদ্দ হাল হকিকত জানেন কিন্তু তামাকের সঙ্গে ঘুষ পায়। তার পেছনেই রয়েছে গূঢ়তর রহস্যাবৃত ইন্দ্রজাল। বলতে দেখো ইন্দ্র সে কি করত, সে কিন্তু মেঘের আড়াল থেকে যুদ্ধ করত। আমরা যখন রামায়ণ পড়ি তখন সেই ইন্দ্রের কথা আমরা দেখতে পাই, তাই তাকে বলা হয় কি না ইন্দ্র। সেও সেখান থেকে এসেছে দেখো ইন্দ্রজালের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা। এবং দেখো বলছে যে এমন কিছু গুণীজন আছে যারা অ্যাটম বোম, সেই বোম তৈরি করতে পারে এবং সেই বোমের যে মাল মশলা মেশানো, বোমের মধ্যে তো কিছু মাল মশলা থাকে, সেই মাল মশলা মেশানো হাড়হদ্দ হকিকত মানে তার পুঙ্খানুপুঙ্খ সমস্তটা জানে, যে কতটুকু দিতে হবে, কোন কোন মশলা ইউজ করতে হবে, সমস্ত কিছু সেই অ্যাটম বোম তৈরি করতে গিয়ে সে জেনে গেছে।
কিন্তু তার সঙ্গে তামাকের যেন খুব খুশবাই, খুব ভালো একটা সম্পর্ক। তার পেছনেও রয়েছে গূঢ়তর একটা এবং রহস্যে আবৃত একটা ইন্দ্রজাল। তো সেটাই কবি বা লেখক সৈয়দ মুস্তাফা আলী তার লেখনীর মাধ্যমে আড্ডা নামক প্রবন্ধতে আড্ডা নামক গদ্যে আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে তামাকের যে প্রসঙ্গ আসছে বারবার, সেই তামাকটা আমরা দেখতে পেলাম যে তামাকের প্রসঙ্গ শুধু যে দেশীয় প্রসঙ্গ আছে তা নয়, বিদেশ বিভুঁয়ে গিয়েও তার যে তামাকের প্রসঙ্গ কিন্তু লেখক পাচ্ছেন। এবং সেই প্রসঙ্গ ধরেই সৈয়দ মুস্তাফা আলী জানিয়েছেন যে অ্যাটম বোম যারা তৈরি করেন সেই মাল মশলা মেশানো হাল হকিকতের কথা জানিয়েছেন, কিন্তু সেই তামাকের সঙ্গে তার কিন্তু খুশবাই রয়েছে, তার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। তার পেছনে রয়েছে গূঢ়তর একটা রহস্য আবৃত একটা ইন্দ্রজাল, কোথাও গিয়ে যেন একটা ইন্দ্রজাল ছড়িয়ে গেছে, সেটাই সৈয়দ মুস্তাফা আলী জানিয়েছেন। এরপর দেখো কি বলছেন। কিচ্ছু বাড়িয়ে বলছে না, বলছে এই যে এত কথা বলছে তামাক সম্বন্ধে, এবং তামাক সম্বন্ধে বলতে গিয়ে কবি বলেছেন চায়ের প্রসঙ্গ এনেছেন, সেখানে এসেছে চায়ের যে কৌটোটা সেটা যদি ভালো করে না লাগানো হয় তাহলে রান্নাঘরে অন্যান্য ঝাঁজ সেখানে ঢুকে গিয়ে তার গন্ধ সেটা শেষ করে দেয় বা চাটাকে একদম বরবাদ করে দেয়। সেরকমই বলছে কবি, বলছে যে এই যে চা সম্পর্কে এই যে তামাক সম্পর্কে আমি যেন কিছুই বাড়িয়ে কিছু বলছি না। চায়ের মতোই তামাকেরও যে একটি নিজস্ব ভাব রয়েছে, এবং সেই নিজস্বতা ধরে রাখার জন্য দেখতে পাওয়া যায় যে কর্মরত কর্মী জাহাজ ভর্তি বা মাল ভর্তি জাহাজে করে মাল নিয়ে যাচ্ছিলেন, সেও যদি জানতে পারেন যে সেখানে রয়েছে তামাক, তাহলে আর অন্য কোনো সুগন্ধি দ্রব্য সেখানে নেন না, সেই জাহাজে নেন না, পাছে যদি তামাকের স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যায় সেজন্য। তাই কবি বলছে যে তামাক প্রসঙ্গে এত কিছু বলছে যে তামাকের প্রসঙ্গ আনতে গিয়ে তিনি অ্যাটম বোমের কথাও নিয়ে এলেন। অ্যাটম বোম বানানোর যে মাল মশলা হাকিকতের কথা তিনি বলেছেন, আর তার সঙ্গেও যেন খুশবাই রয়েছে, তার সঙ্গেও তামাকের যে খুশবাই বা এটা একটা রহস্যাবৃত যে ইন্দ্রজাল রয়েছে সেই প্রসঙ্গটা এসেছিল আমরা দেখলাম। তো সেই প্রসঙ্গ ধরেই কবি বলছেন যে একটুও বাড়িয়ে বলছি না, মানে এক ফোঁটাও বাড়িয়ে লেখক বলছেন না। অজন্তার দেওয়াল এবং ছবির রং কোন কোন মশলা দিয়ে বানানো হয়েছিল, বলছে অজন্তার যে দেওয়াল, অজন্তা এলোরা যে দেওয়াল, সেই দেওয়ালের যে ছবির রং, সেই রংটা কোন কোন মশলা দিয়ে বানানো হয়েছিল, পাঠান যুগের পাথরে জোড়া দেওয়ার জন্য কি মাল কোন পরিমাণে লেগেছিল, আমরা সেই তথ্যগুলো মাথায় খুঁজে বের করতে পারিনে, আর পারিনে বিশ্ব সংসার বের করতে কি কৌশল। বলছে যে এই যে আমাদের অবস্থা, সেই অবস্থার কথা জানিয়েই যেন লেখক বলছেন যে অজন্তা ইলোরার যে পটচিত্র রয়েছে, দেওয়ালে যে পটচিত্র রয়েছে, সেই ছবির রঙে কোন কোন মশলা দিয়ে বানানো হয়েছিল, পাঠান যুগে পাথরে জোড়া দেওয়ার জন্য কি মাল কোন পরিমাণে লেগেছিল, সেটা আমরা কিন্তু জানি না। সেই তত্ত্বগুলো মাথা খুঁড়ে আমরা বের করতে পারিনি। কিন্তু এই বিশ্ব সংসার থেকেও আমরা যে বেরিয়ে যাওয়ার কি কৌশল, আমরা তো বিশ্ব সংসারের মধ্যে এই জটিল বিশ্ব সংসার, জটিল মানুষগুলোর মধ্যে কৌশলে তাদের যে আমরা ঢুকে যাই, তাই বলছি যে বিশ্ব সংসার থেকে বের করতে যে কি কৌশল,
কি ছলচাতুরি বা কি কৌশলে বিশ্ব সংসার থেকেও বের হওয়া যায়, কি মশলা দিয়ে মিশরীয় তাদের মমিগুলো পচার হাত থেকে বাঁচিয়েছিল, সেইগুলো আমরা যেন খুঁজে বার করতে পারি না। যে কি মশলা এমন মাখিয়েছিল সেই মৃতদেহের ওপর যে মিশরীয়রা তার মমিগুলিকে কি করছে না পচার হাত থেকে, পচে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে তুলছে। সেই প্রসঙ্গটা কবি এখানে এনে বলছেন যে আমরা এগুলো কিছুই পারি না, আমরা এগুলো আমাদের মাথার ঘুরেও যেন বের করতে পারি না। সেই কথাটাই কবি বলছেন। স্বীকার করি মিশরীয়রাই একদিন যে কায়দা ভুলে মেরে দিয়েছিল, পাঠান মোগল যুগে যে রকম আমাদের অনেকখানি রসায়নবিদ্যা অনাদরে লোপ পায়, তবুও তো আমরা আজও মকরধ্বজ, চ্যবনপ্রাশ বানাতে পারি। ভেজাল তো শুরুর দিন মাত্র সেই দিন আমাদের চশমার সামনে। বলতে দেখো স্বীকার করে নিচ্ছে লেখক বা কবি সৈয়দ মুস্তফা আলী বলছে যে মিশরীয়রাই একদিন কায়দা করে ভুল করে মেরে দিয়েছিল। এবং দেখতে পাওয়া যায় যে পাঠান মোগল যুগে, যে মোগল যুগ পাঠান যুগের কথা প্রসঙ্গ এসেছে, সেই পাঠান মোগল যুগে কি পরিমাণে রসায়ন বিদ্যা অনাদরে লোপ পেয়েছে। যে রসায়ন বিদ্যা এক ধরনের যে বিদ্যা, যেরকম আমরা জীববিদ্যার কথা পাই সেরকম রসায়ন বিদ্যা, সেই রসায়ন বিদ্যা অনাদরে মানে কেউ কদর করেনি, অনাদরে লোপ পেয়েছে, তাই নষ্ট হয়ে গেছে। তবুও তো আমরা আজও মকরের যে ধ্বজ, পতাকা, চ্যবনপ্রাশ এগুলো কিন্তু বানাতে পারি। ভেজাল তো শুরু হলো মাত্র সেই দিন। বলছে এই যে এত খাবার, এই যে এত পরিবেশে এত যে ভেজাল, সেটা কবে শুরু হয়েছিল? এই তো চোখের সামনে, চোখের যে চশমার সামনে, আমাদেরই চশমার সামনে। মানে একটা যেন দেখো কাল বা একটা সময়কে যেন বুঝিয়ে দিচ্ছেন কবি। প্রথমে দেখো যেমন তামাকের প্রসঙ্গে এলো, চায়ের প্রসঙ্গে এলো, জাহাজের প্রসঙ্গে এলো, সেরকমই আমরা দেখতে পেলাম যে পাঠান যুগে যে অজন্তার দেওয়াল এবং দেওয়ালের যে রং, সেই রং কোন রং মেশালে বা কোন মশলা মেশানো হলে সেই যে দেওয়ালের রংটি সুন্দর হয়ে যায়, সেই জিনিসগুলো আমাদের যে মাথা থেকে আমরা বের করতে পারিনি। এবং বিশ্ব সংসার থেকে বেরোনোর যে কৌশল, সেটাও আমরা কিন্তু কোথাও গিয়ে জানি না। বলছে মিশরীয়রা মশলা দিয়ে কিভাবে মমিগুলোকে রেখে দিত বছরের পর বছর, মৃতদেহ পচতো না, সেই পদ্ধতিও আমরা এখনো অব্দি কিন্তু মাথা থেকে বার করতে পারিনি। কিন্তু স্বীকার করি যে মিশরীয়রাই একদিন কায়দা করে ভুল করে দিয়েছিল। তাই পাঠান মোগল যুগে যে অনেকখানি রসায়নবিদ্যা অনাদরে লোপ পেয়েছে, তবুও তো আমরা মকরধ্বজ, চ্যবনপ্রাশ বানাতে শিখেছি। তাই বলছে বানাতে পারি। ভেজাল তো সেই শুরু হলো কদিন আগে। মানে এই যে খাবার দাবারে আমরা বলি না যে ভেজালে মিশে গেছে, কি আর পুষ্টিগুণ পাবো, সব ভেজালে মিশে গেছে। তাই বলছে কবি এই তো কদিন আগে আমাদের চোখের চশমার সামনে যেন শুরু হলো। সেটাই কবি বা লেখক জানিয়েছেন আমাদের। লেখক কেন জানিয়েছেন দেখো, কারণ এখনকার যুগে শুদ্ধ জিনিস পাওয়াটা কিন্তু খুবই মুশকিল। এখনকার যুগে সবই ভেজালে মেশা বা পরিপূর্ণ, তাই কবি এই প্রসঙ্গটা তুলেছেন। এরপর দেখো কি বলছে, মিশরীয়রাও ঠিক সেই রকম সুগন্ধ তত্ত্ব সম্পূর্ণ ভুলে যায়নি। কেন বলছে দেখো, যে মিশরীয়রা আগে কি হতো, মমি দেখতে পাওয়া যেত, যে মমি হচ্ছে রাজ পরিবারের কেউ যদি মারা যেত তাহলে তাকে সুন্দর সুন্দর মাল মশলা দিয়ে তাকে সুগন্ধি করে রাখা হতো, এবং তার স্মৃতিসৌধ হিসেবেও সেই জায়গাটা যেন বাঁধিয়ে নেওয়া হতো।
তাই বলছে যে মিশরীয়রাও সেরকম সেই সুগন্ধ তত্ত্ব কিন্তু আজও ভুলে যাননি। ঝরতি পড়তি যেটুকু এলেম তখনও তাদের কেটেছিল। বলছে ঝরতি মানে যেটা ঝরে যাওয়া, পড়তি মানে যেটা পড়ে যাওয়া, সেইটুকু যেটুকু এলেম, যেটুকু তার এলেম রয়েছে, ধৈর্য রয়েছে, ক্ষমতা রয়েছে, তখনও তাদের পেটে ছিল। তাই দিয়ে তারা সেই সমস্যার সমাধান করলো। সেই সমস্যার সমাধান করে দিল। তামাকে কি করে খুশবাই জোড়া যায়? তামাকের সেই সোয়াদটি জখম না করে সেটা। সেই খুশবাইয়ের কথা কেন বলছে দেখো, তাতে আরো বেশি তামাকটি কি হবে? আকৃষ্ট হবে। তাই বলছে যে সেই সোয়াদটি, তামাকের যে স্বাদ, তামাকের যে স্বাদ, তামাকের যা টেস্ট, সেটা যেন জখম না হয়ে যায়, সেটা যেন নষ্ট না হয়ে যায়, সেই কথাটাই লেখক সৈয়দ মুস্তফা আলী আমাদেরকে জানিয়েছেন। এরপর দেখো কি বলছে। তাই যখন কোনো ডাক সাইটে তামাকের কদরদারের তাই বলছে তাই যখন কোনো ডাক সাইটে কি হয়, তামাকের যে কদরদার হাই, এই গোত্র পৃথিবীর সর্বত্র মানে সব চারিদিকে, কি কাবুল, কি দিল্লি, কি কায়রো, সুকুমারের ভাষায় বলি হুস হুস করে মরে যাচ্ছে। বলছে দেখো, তামাকের প্রসঙ্গ আবারও এসে বলছে, তামাকের ডাক সাইটে দেখতে পাচ্ছে যে তামাকের যে কদর, তার কথা বলছে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে সেই তামাক। কি কায়রো, কি দিল্লি, কি কাবুল, এটা কাবুল, সেটা আফগানিস্তান বা পাকিস্তানের একটি জায়গা, এবং দিল্লি একটি জায়গা, কায়রো একটি প্রদেশ যেটি মিশরীয়, এবং সুকুমার রায়ের যে ভাষা, সেই ভাষাতে বলা হয় যে হুস হুস করে মরে যাচ্ছে, মানে সেই মরে যাওয়াকে বোঝাচ্ছে, যে হুস হুস করে মরে যাচ্ছে। তদারকিতে কায়রোর ক্যাফেতে তামাক সাজা হয়েছে, এবং সেই কায়দার যখন সেই নীলাভ ধোঁয়াটি ফুরফুর করে নাকের ভেতর দিয়ে ছাড়ছেন, নীল নদের মন্দ মধুর ঠান্ডা হাওয়া যখন সেই ধোঁয়াটির সঙ্গে রস কেলি করে তাকে ছিন্ন ভিন্ন করে ক্যাফের সর্বত্র ছড়িয়ে দিচ্ছে, তখন রাস্তার লোক পর্যন্ত উন্নাসিক হয়ে থমকে দাঁড়ায়। বলছি এই যে তামাক সেজে আনার কথা বলেছিল, একটা ছোকরা বলেছিল, সেই প্রসঙ্গ ধরে এতটা আলোচনা করার পর দেখো বলছে তামাক যখন সেজে আনা হচ্ছে, তখন তার যে কায়দা, তার যে ধরন, সেই ধরনটা দেখে কবি কি বলছে, যে তামাকের যে নীলাভ, নীল আলো বা নীল আভা, সেই ধোঁয়াটিকে আরো ফুরফুরে করে নাকের ভেতর দিয়ে ছড়িয়ে দিচ্ছে নীল নদের মন্দ মধুর ঠান্ডা হাওয়া, সেই ধোঁয়াটির সঙ্গে রস কেলি করছে, সেটাও যেন ছিন্ন ভিন্ন করে ক্যাফের সর্বত্র ছড়িয়ে দিচ্ছে। তখন রাজার লোক পর্যন্ত উন্নাসিক হয়ে থমকে দাঁড়ায়। তখন রাজার যে লোক, সেটি পর্যন্ত উন্নাসিক হয়ে মানে আগ্রহ সহকারে থমকে দাঁড়িয়ে যান। সিগারখোর বা পারকারি সিগারেট ফোঁকো পর্যন্ত বুকের ওপর হাত রেখে অসম্মানের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বা খুদা তাআলার তারিফ বলে। বলছে দেখো যে তামাকের যে সাজানোর যে ধরন, সেই ধরনটি দেখার পর, এবং নীলাভ যে ধোঁয়াটি, সেই ধোঁয়াটি ফুরফুরে নাকের ওপর যখন থাকে, সেই নাকের ভেতর দিয়ে যখন ছাড়েন, তখন নীল নদের যে মন্দ মধুর যে ঠান্ডা হাওয়া,
হয়তো আমরা কি করি, আমরা এসি যেমন লাগে ঠান্ডা হওয়ার জন্য, মিশরীয় প্রদেশ সেটাও তো খুবই মরুভূমি অঞ্চল, খুবই গরম একটি অঞ্চল, সেই অঞ্চলেও দেখতে পাওয়া যায় যে মন্দ মধুর ঠান্ডা হাওয়া। কেন বলছে? তাহলে সেখানেও নিশ্চয়ই এসির ব্যবস্থা আছে, সেই জন্যই কথাটা বলছে। তার সঙ্গে ধোঁয়াটা যেন কোথাও গিয়ে মিলেমিশে এক হয়ে গেছে, রসকেলি করছে। তাই বলছে যে রসকেলি করছে, রসকেলি করে তাকে ছিন্ন ভিন্ন চারিদিকে ক্যাফের সর্বত্র ছড়িয়ে দিচ্ছে। তখন সেই যে তামাক সাজার গন্ধ, সেই গন্ধে কি হচ্ছে, রাস্তার লোক পর্যন্ত থমকে দাঁড়াচ্ছে। যদিও বা রাজা যদিও বা সরি যদিও বা সেই রাস্তার লোক কি করছে, রাস্তাতেই থমকে হয়তো দাঁড়িয়ে যাচ্ছে, এতটাই সুন্দর গন্ধ। এবং পার সিগারেট খোর, মানে যারা হয়তো সব সময় সিগারেট খায়, সেই সিগারেট বা পাইকারি সিগারেট ফোঁকো, যারা সিগারেট খেতে ভালোবাসেন, সেই পাইকারি সিগারেট, মানে যারা হয়তো অনেক পরিমাণে সিগারেট খায়, তারাও পর্যন্ত বুকের ওপর হাত রেখে অসমানের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলছেন। আলহামদুলিল্লাহ কেন বলছেন? ক্ষুধা তালাব যে তারিফ বা ক্ষুধা তালার যে তারিফ করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন। তাই এরপর দেখো কি বলছে, আর ইলিশের বেলা যেরকম হয়েছিল এই অধম, ঠিক সেই রকম তাজ্জব, মানে বেহসের বর্ণনায় এই তামাক বয়ান নেয় কেন? তাহলে পাপ করে নরকে কেন যেত কোন মূর্খ? বলছে যে আর ইলিশের বেলায় যেরকম হয়েছিল, ইলিশ মাছের বেলায় যেরকম হয়েছিল, সেই সেই যে অধম, উত্তম কিন্তু নয়, সেই অধম, ঠিক সেই রকম তাজ্জব, মানে তাজ্জব হয়ে যাওয়া, বলে না অবাক হয়ে যাচ্ছে, তার মানেই হচ্ছে বেহুশতের বর্ণনায় এই তামাকের বয়ান নেই কেন? এই তামাকের বয়ান নেই কেন? তাহলে পাপ করে নরকে যেত কোন মূর্খ? তাই বলছে। আচ্ছা, তামাকের প্রসঙ্গের সঙ্গে সঙ্গে আরো একটি প্রসঙ্গ এলো, সেটা হচ্ছে ইলিশের প্রসঙ্গ। কিরকম ইলিশের প্রসঙ্গটা? না, বলছে ইলিশের বেলায় যেরকম হয়েছিল, আমরা যখন ইলিশ খাই তখন কি করি, আমরা খুবই তার তারিফ করি, আমরা খুবই তার খুব সুস্বাদু মাছ, এরকম কথা বলি, তাই না? তাই বলছে ইলিশের বেলায় যেরকম হয়েছিল, তাহলে এই অধম ঠিক সেই রকম তাজ্জব, মানে বেহুশতের বর্ণনায় এই তামাকের বয়ান নেই কেন? এই তামাকের বয়ান নেওয়াটাও তাহলে উচিত ছিল। তাহলে পাপ করে যেত কোন মূর্খ? তাহলে এই যে পাপ করে নরকে যাওয়া, আমরা বলি না যে কোনো পুণ্য করে থাকলে সে স্বর্গে যাবে, কিন্তু কোনো পাপ করে থাকলে সে নরকে যাবে, এটা সমস্তটা একটা মানুষের কাল্পনিক ধারণা। কারণ মৃত্যুর ওপারে বা মৃত্যুর পরে ওপারে কি আছে বা কি হয় আদৌ, সেটা আমরা কেউই জানি না। কারণ মৃত্যুর পর ওই পার থেকে ঘুরে এসে কেউ তো সেরকম কিছু বলেনি, তাই আমরা জানতেও পারি না। একটা মানুষের ধারণা যে একটা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার একটা কৌশল, একটা পদ্ধতি। তাই বলছে যে বয়ান নেই কেন? তাহলে পাপ করে কোন মুখে বা কোন নরকে যেত কোন মূর্খ, সেই কথা বলা হচ্ছে। বাঙালি তার চুলটিকে কেতা দুরস্ত করে রাখতে ভালোবাসে। কাবুলি বেলা অবেলা মোকা পেলেই তার পয়জারে গুটি কয়েক পেরেক ঢুকিয়ে নেয়। ইংরেজি আয়নার সামনে পেলেই টাইমটা ঠিক মধ্যিখানে আছে কিনা তার তদারকিতে ব্যস্ত হয়ে পড়ে। এবং পেশওয়ারি পাঠানের প্রধান সিদ্দারাও তার শিরোভরণ নিয়ে, আর মিশরীয় চরম দুর্বলতা তার জুতো জোড়াটিকে বালিশ বলছে। দেখো এখানে কিছু প্রসঙ্গ এসেছে। কি প্রসঙ্গ? দেখো, যেমন তামাকের প্রসঙ্গ এলো, তামাক সাজবার প্রসঙ্গ এলো, এবং তামাকের সাজবার বা তামাকের ধোঁয়ার যে প্রসঙ্গ আসছে, কি আমরা দেখলাম যে মিশরীয় সেই ঠান্ডা হাওয়া চারিদিকে যেন ছড়িয়ে দিচ্ছে সেই তামাকের সুগন্ধ, যে সুগন্ধ যেন লেখকের 14 বছর পরও যেন এখনো অব্দি নাকে লেগে আছে। সেই সুগন্ধতে রাস্তার মানুষ পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছিল। সেই সুগন্ধের কথা যখন বলল, সেই
তামাকের প্রসঙ্গের পরেই দেখো এলো ইলিশের প্রসঙ্গ, এবং ইলিশের প্রসঙ্গতেও বলা হয়েছে যে তাজ্জব হয়ে যাওয়া বা বিস্ময় হয়ে যাওয়া সেই ব্যাপারটিকে বলেছে, এবং বলেছে যে তামাকের বয়ান কেন নেয়নি বা নেওয়া নেই কেন, তাহলে সেই পাপ করে নরকে যেত কোন মুখে সেই পাপ করে নরকে যেত, সেই কথাটা বলা হয়েছে। বাঙালি তার চুলটিকে কেতা দুরস্ত করে রাখতে ভালোবাসে। বাঙালির চুলগুলো দেখবে কেউ কি করে, কেউ হয়তো খুব আঁচড়িয়ে বা সেই চুলটিকে কি করা হয়, সেই চুলটিকে হয়তো খুব সুন্দরভাবে সুসজ্জিত করে রাখে, আবার কেউ কি করে এবড়ো খেবড়ো করে একটা যেমন তেমন করে চুল বেঁধে রেখে দেয়। তাই বলতে কেতা দুরস্ত করে রাখতে ভালোবাসে, এরকম দুই জনকে দেখতে পাওয়া যায়। আবার কাবুলি বেলা অবেলা মৌকা পেলেই তার পয়জারে গুটি কয়েক পেরেক ঢুকিয়ে নেয়। কাবুলি হচ্ছে আফগানিস্তান বা পাকিস্তানের যারা তারা কি করে, সেই কাবুলিওয়ালারা কাবুলিওয়ালা যখন বেলা অবেলায় মানে কোনো কাল বেলা যখন মানে না, কোনো সময় তাদের জন্য থাকে না, বলছে বেলা অবেলাতে মৌকা পেলে, সুযোগ পেলে, মৌকা মানে হচ্ছে সুযোগ বলছে মৌকা পেলেই কি করে তার পায়জারে মানে সে যে পায়জামা পরে থাকে সেই পায়জামাতে কিউটি করে কি ঢুকিয়ে নেয়, পেরেক ঢুকিয়ে নেয়। সেটা তাদের একটা কালচার বা তাদের একটা চিন্তা ভাবনার ধরন। সেটা ইংরেজরা কি করে, আয়নার সামনে পেলেই তার টাইমটা ঠিক মধ্যেখানে আছে কিনা তার তদারকি করে, মানে সেটা তদারকিতে করতেই ব্যস্ত হয়ে পড়ে, মানে হচ্ছে দেখতেই সেটা ব্যস্ত হয়ে পড়ে যে ইংরেজরা আয়নার সামনে পেলে তার যে সময়টা সেটা তার আয়নার সামনে পেলেই টাইমটা ঠিক মধ্যেখানে আছে কিনা সেটা দেখার তদারকিতে ব্যস্ত হয়ে পড়ে। এবং পেশওয়ারি পাঠানের প্রধান যে শির মানে মাথার যে পীড়া যন্ত্রণা আর শিরাভজনের নিয়ে আর মিশরীয়দের চরম দুর্বলতা তার জুতো জোড়াটিকে বালিশে রাখবার জন্য। সেই যে জুতো জোড়াটি পরে মিশরীয়দের চরম দুর্বলতা এটা, সেই জুতো জোড়াটিকে সে কি করে বালিশে রেখে দেয়। দেখো কি বলছে, আরবি ভাষায় প অক্ষর নেই, তাই ইংরেজিতে পালিশ কথাটি মিশরীয়তে বালিশ রূপে ধারণ করেছে। মানে এই যে বালিশ বলতে আমরা যে বালিশ বলি বা বালিশে ঘুমাই তার প্রসঙ্গ নয়, বলছে মিশরীয়দের চরম দুর্বলতা কি, সেই দুর্বলতাটা হচ্ছে যে জুতো জোড়াটি সেই জুতো জোড়াটা সেই পায়ে যে জুতোটা বা পাদুকা পরে সেই জুতোটা কি করছে, তারা খুব পরিমাণে পালিশ করে। এবং পালিশের যে কথাটি আরবি ভাষায় পটা তারা প হিসেবে উচ্চারিত করতে পারে না, তখন তারা কি হিসাবে উচ্চারিত করে, তারা যে হিসাবে উচ্চারিত করে সেটা হচ্ছে ব। তাই বলছে দেখো, বলছে যে তারা বালিশকে কি বলছে, পালিশকে বলছে বালিশ। এবং সেই তাদের যে দুর্বলতা, কাদের কি দুর্বলতা, সেই দুর্বলতার প্রসঙ্গ যেন এখানে এসেছে বা তুলে ধরেছেন লেখক সৈয়দ মুস্তাফা আলী। এবং দেখো আজকের ক্লাসে আমরা দেখলাম যে এই যে তামাকের প্রসঙ্গ, যে তামাককে চায়ের সঙ্গে তুলনা করেছে কোথাও কবি, আবার কখনো মালবোঝা একটি জাহাজে তামাক ছাড়া অন্য কোনো সুগন্ধি দ্রব্য নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, যে অন্য কোনো সুগন্ধি নিয়ে যাওয়া হয় না, যাতে করে কি হয় তামাকের স্বাদ বা গন্ধ দুটোই যেন নষ্ট হয়ে যায়, এরকম যদি হয় সেই কারণে অন্য কোনো সুগন্ধি কোনো দ্রব্য তুলে নিয়ে যাওয়া হয় না। আবার বলেছে দেখো তামাকের প্রসঙ্গ আসতে গিয়ে সেই কায়রো প্রদেশের মানুষরা যেমন আমাদের জন্মভূমিতে যারা তামাক খান সেই তামাকের গন্ধ নিতে তো অভ্যস্ত লেখক, কিন্তু সে জানে যে কিরকম গন্ধ হয়, কিন্তু সে যখন কায়রো প্রদেশে যাচ্ছে এবং তামাক সাজার কথা শুনছে, সে যেমন স্বপ্ন না মতিভ্রম বলছে, তারপর আমরা যখন দেখতে পেলাম যে সে যখন দেখতে পাচ্ছে যে তামাকের যে সুগন্ধিতে কি হচ্ছে, যেন সেই
নীলনদের যে ক্যাফে, তার যে নীলাভ আলো সেই নীলাভ আলোতে কোথাও গিয়ে কি হচ্ছে, একেবারে চারিদিক যেন ঢেকে যাচ্ছে, বা বলতে পারি যে ছেয়ে যাচ্ছে সেই আলোতে। এবং সেই আলোর প্রসঙ্গ থেকে বলা হয়েছে তামাকের যে সুগন্ধি, সেই সুগন্ধি যেন চারিদিক যেন সেই ক্যাফের যেন ভরিয়ে তুলছে। এবং ভরিয়ে তোলার প্রসঙ্গে বলা হচ্ছে যে শুধু ক্যাফের ভেতরে নয়, ক্যাফের বাইরে রাজপথে মানুষরাও যেন কোথাও গিয়ে থমকে দাঁড়িয়ে যাচ্ছে। এবং আরো বলছে যে পার সিগারেট খোর, যারা সিগারেট খোর প্রত্যেক সময় বা প্রত্যেক দিন যারা সিগারেট খায়, তাদের বলছে সেই যে তারা বুকের ওপর রেখে কি করে, অসমানের দিকে তাকিয়ে তারা বারবার করে ক্ষুধা তালার তারিফ করছে, যে এত সুন্দর তামাকের গন্ধ বা তামাক সাজবার, তার তামাকের স্বাদ, তার জন্য ঈশ্বরকে যেন ধন্যবাদ জানিয়েছে, তারিফ করেছে। এবং আমরা দেখতে পেলাম যে এই যে বলছে না, দেখো বলছে সেই প্রসঙ্গ থেকে আমরা দেখতে পেলাম যে এই যে মিশরীয় সভ্যতার একটি ঐতিহ্যের কথা, কোন ঐতিহ্য না, তারা মমিগুলিকে কিভাবে এতদিন সঠিকভাবে রাখতো, সেই যে পরিকল্পনা, সেটা যেন আমরা কোথাও গিয়ে জানতে পারি না। এবং বলেছে দেখো যে ইলিশের কথা এসেছে, সৈয়দ মুস্তাফা আলী ইলিশের কথা বলেছেন যে ইলিশ আমরা খেতে যেমন একদম ভালোবাসি, সেরকমই আমরা কিন্তু সেরকম কি বলা হয়েছে দেখো, ইলিশের বেলায় যেরকম হয়েছিল এই অধম ঠিক সেরকম তাজ্জব, মানে বেহেশতের বর্ণনায়, বেহেশতের যে বর্ণনা, সেই বর্ণনাতে তামাকের কিন্তু বয়ান নেই। তাই বলছে এই পাপ করে কি করে সে কোন মূর্খ নরকে যায়, কোন মূর্খ। বলছে এই যে মৃত্যুর পর যে স্বর্গ যাব না নরকে যাব, সেই প্রসঙ্গটা কোথাও গিয়ে যেন এসেছে। এবং আসতে গিয়ে যেন লেখক বলেছেন যে ইলিশের প্রসঙ্গটা যেখানে এসেছে, যেমন আমরা দেখলাম না আড্ডা নামক, কেন বলছে দেখো ইলিশের যেরকম হয়েছিল, দেখো আমরা আরেকবার একটু স্মরণ করি, আমরা আড্ডার যে প্রথম ক্লাসগুলোতে পড়েছিলাম, সেখানে আমরা দেখতে পেলাম যে আমরা বাঙালিরা ইলিশটাকে কি করে খাই। ইলিশ যেহেতু খুব সুস্বাদু মাছ এবং আমাদের কাছে খুবই প্রিয় একটি মাছ, জনপ্রিয় একটি মাছ, সেই মাছটিকে আমরা কি করি, ইলিশটাকে সর্ষে এবং কাঁচা লঙ্কা সহযোগে আমরা কিন্তু খাই। কিন্তু কায়রোর মানুষরা বলছে, মিশরীয় মানুষরা বলছে যে এত দামি মাছ এরা নষ্ট করে, আমরা এই যে সর্ষে দিয়ে বা আমরা কাঁচা লঙ্কা সহযোগে যে খাই, সেটা যেন নষ্ট করি আমরা। তাদের কাছে তাদের ধরনটা আলাদা, খাবার ধরনটা আলাদা, সেটা হয়তো আমাদের বাঙালির কাছে হয়তো পছন্দ নয়। তাই বলছে যে ইলিশের যেরকমটা হয়েছিল, সেই রকম তাজ্জব মানে কিন্তু এই তামাকের কিন্তু নেই। তামাকের সঙ্গে ইলিশের তুলনা করেছেন এখানে, বলছে বয়ান নেই, সেরকম কোনো বয়ান নেই। যেমন ইলিশের প্রসঙ্গে বয়ান এসেছে, সেরকম তামাকের প্রসঙ্গে কিন্তু কোনো বয়ান নেই। তাই বলতে বয়ান ছাড়া এরকম ভাবে কেউ কি করে, কোন পাপ করে কি করে সে নরকে যেতে পারে, কোন মূর্খ, বলছে কোন মূর্খ এই কাজটা করেছে। কবির যেন একটা জানার প্রবল ইচ্ছা। এবং তারপরেই দেখো বাঙালির যেখানে দুর্বলতা, বাঙালি সে তার চুলটিকে, কেশটি বা চুলটি তার তো খুব প্রিয়, সে কি করে, সে কেতা দুরস্ত করে রাখতে চায়, সে যেন আগলে রাখতে চায় সেই চুলটিকে। কাবুলিওয়ালাও কি করে, কাবুলিওয়ালার দুর্বলতা কি, সে বেলা অবেলা কালবেলাতে কি করছে, মৌকা পেলে, সুযোগ পেলেই সে কি করছে, সুযোগ পেলেই সে তার পায়জারে কি করছে, গুটি কয়েক পেরেক ঢুকিয়ে নিচ্ছে। এবং ইংরেজরা সুযোগ পেলে কি করছে, ইংরেজদের দুর্বলতা হচ্ছে টাইমে, তারা কি করছে, আয়নার সামনে তার মধ্যেখানে
মধ্যেখানে ঘড়িটা বা টাইমটার মধ্যেখানে আছে কিনা সেটা দেখছে এবং বারবার করে সেটাই তদারকি করতে যেন ব্যস্ত থাকছে। এবং পেশাওয়ারি যে পাঠান, তাদের যে মাথা, শিরোপীড়া এবং শিরোভরণ, সেই ভরণটা নিয়ে তারা যেন চরম দুর্বলতা। সেরকমই আরেকজন দুর্বলতার কথা এখানে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে মিশরীয়দের জুতোতে ভীষণ পরিমাণে তাদের দুর্বলতা রয়েছে। কিরকম দুর্বলতা? তারা কি করে, বারবার করে পালিশ করে, তাদের জুতোটাকে নতুন করে রাখার জন্য পালিশ করে। যেমন মিশরীয়রা মমি কেউ রাজপরিবারে বা সম্ভ্রান্ত একটি পরিবারে কেউ যদি মারা যায়, তাকে কি করে, তাকে কিন্তু বিভিন্ন রকম ওষুধ বা মশলা দিয়ে মাখিয়ে কি করে রেখে দেয়। ফলে দীর্ঘদিন ধরে সেই মমি কিন্তু ভালো থাকে, নষ্ট হয়ে যায় না। সেরকমই মিশরীতে আরেকটা চরম দুর্বলতা হচ্ছে পালিশে, জুতো পালিশে। এবং দেখো, এই মিশরীয়রা প উচ্চারণ করতে পারে না, তাই এরা বালিশ বলে। তাই দেখো এখানে বলেছে যে জুতো জোড়াটি বালিশে রাখবার জন্য। তাহলে আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবে।